আসসালামু আলাইকুম। কিশোর বাতায়নের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কিউএম হাসান শাহরিয়া, সহকারী অধ্যাপক, চাঁদপুর সরকারি কলেজ। আমি আজকে তোমাদের সামনে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিগত ক্লাসগুলোতে আমরা প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় শেষ করেছিলাম। আজকে আমরা পড়ব বা শুরু করব নতুন একটি অধ্যায়, তৃতীয় অধ্যায়। সেটা হচ্ছে অর্থের সময় মূল্য, ইংরেজিতে যেটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। তো শুরুতে আমি একটু দেখে নিই যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু। হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড ওকে আছে। আচ্ছা, ওকে, এবার আমরা শুরু করি। ওকে, এখন তোমরা একটা জিনিস একটু ফলো করো যে আমাদের টোটাল ফিন্যান্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অর্থের সময় মূল্য, এবং টোটাল সিলেবাসটা খেয়াল করবা যে আমি একবারে ফার্স্ট টু লাস্ট ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় থেকে একবারে নবম অধ্যায় পর্যন্ত শেষ করব। তো আজকে আমাদের যে অঙ্কের যেই চ্যাপ্টারটি রয়েছে অর্থের সময় মূল্য, এই চ্যাপ্টারটি যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার পরবর্তী চ্যাপ্টারগুলো তোমার জন্য সুবিধা হবে বোঝার জন্য বা অঙ্ক করার ক্ষেত্রে। কারণ এই সময়ের মূল্যের কনসেপ্টটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। তো অতএব তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে যদি বাসায় বসো আমার সাথে, আমার কথাগুলো শুনে লিখে ফেলার যদি চেষ্টা করো তাহলে তোমার জন্য ভালো হবে। দেখো, আমি লিখে রাখছি অর্থের সময়গুলো। ইংরেজি শব্দটা আমরা একটু জানার চেষ্টা করি। টাইম ভ্যালু অফ মানি, অর্থ সমমূল্যকে ইংরেজিতে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। তাহলে টাইম মানে সময়, ভ্যালু মানে মূল্য, মানি মানে অর্থ। অর্থের আবার সময়ের মূল্য কি? দেখো, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে টাইম। আমরা সবাই বলি যে যে যত ভালোভাবে টাইমটা ইউটিলাইজ করতে পারবে সে জীবনে তত বেশি সফলতা লাভ করবে। তো এখানে দেখা যাচ্ছে যে টাইমের সাথে সকল কিছু জড়িত, টাইমের সাথে টাকাও জড়িত। কিরকম জড়িত দেখো, ধরো তুমি একাদশ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, তুমি তোমার বন্ধুকে আজকে মানে 2020 সালের এই নভেম্বরের 26 তারিখে তুমি 1000 টাকা ধার দিয়েছো। তাহলে 2020 সালে মানে এই বছর ধার দিয়েছো 1000 টাকা। সে করলো কি, 2021 সালে গিয়ে এই দিনেই 26শে নভেম্বর গিয়ে তোমাকে 1000 টাকা পরিশোধ করলো। আচ্ছা, এখন তুমি চিন্তা করতে পারো যে আমি তাকে 1000 টাকা দিয়েছিলাম, সে তো আমাকে 1000 টাকা ফেরত দিয়ে দিয়েছে, লেনদেন শেষ। কিন্তু তুমি গভীরভাবে চিন্তা করে দেখো যে 1000 টাকা তুমি দিয়েছিলে আজকে, কিন্তু সে ফেরত দিয়েছে 1 বছর পর। তাহলে 1 বছর পরে এই 1000 টাকা মূল্য কিন্তু 1000 টাকা নাই। কারণ আমরা জানি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়, অর্থের মূল্য হ্রাস পায়। তো তোমাকে যদি 1000 টাকায় সে ফেরত দেয়, তার মানে হচ্ছে 1 বছরে অর্থের মূল্য যত হ্রাস পেয়েছে তত টাকা তোমাকে কম দিয়েছে। আরো উদাহরণ যদি আমরা দিই, ধরো আজকে তুমি 1000 টাকা দিয়ে যে পরিমাণ পণ্য ক্রয় করতে পারবে, পরবর্তীতে 2021 সালে গিয়ে ওই পরিমাণ পণ্য কিনতে হয় তোমাকে এই 1000 টাকার বেশি দিতে হবে, অথবা তুমি 1000 টাকা মূল্যমানের চেয়ে কম মূল্যমানের পণ্য পাবা। তার মানে কি দাঁড়ালো, সময় যত যাচ্ছে টাকার দাম তত কমতে থাকে। যেমন আরো আমি তোমাকে বলতে পারি, যেমন আগে আমরা যখন আমি একাদশ শ্রেণীতে যখন পড়তাম, আমার বাসা থেকে আমার কলেজ ঢাকা সিটি কলেজে যেতে আমার টাকা লাগতো 5 টাকা। তো এখন সেটা সেই 90-এর দশকের কথা। তো এখন ওই একই দূরত্বে আমি যদি যেতে চাই তাহলে আমার লাগে 50 টাকা। তার মানে হচ্ছে তোমার এই যে 20-30 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে এই সময়ের ব্যবধানে ওই 5 টাকার মূল্য হয়ে দাঁড়াচ্ছে 50 টাকা। তার মানে 5 টাকাকে কিনতে হচ্ছে 50 টাকা দিয়ে। তাহলে এই যে মাঝখানে যে সময় গেল, সময়ের কারণে 50 টাকা সমান হয়ে গেছে 5 টাকা। তার মানে টাকার মূল্য কমে গেছে। আগে যেমন 1 টাকা পকেটে থাকলে আমরা বিশাল কিছু কিনতে পারতাম, আর এখন 1 টাকা পকেটে কেউ নিতেই চায় না, অনেকে ফেলে রাখে বা অন্য কোনো কাজে ব্যবহার করে। মানে 5 টাকার নিচে তো এখন কিছুই পাওয়া যায় না আসলে, এরকম একটি অবস্থা হয়ে যায়। তো এই যে
টাকার মূল্য যে হ্রাস পাচ্ছে সেটাই হচ্ছে অর্থ সময় মূল্য। তাহলে আমরা এই উদাহরণটা থেকে বুঝতে পারলাম সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় অর্থের সমমূল্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা লিখে ফেলো, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় অর্থের সময় মূল্য। তার মানে টাইম যাচ্ছে, টাকা কমছে, অথবা ওই পরিমাণ টাকা দিয়ে কম পরিমাণ পণ্য পাচ্ছি, একই কথা কিন্তু দুইটা। আরো ইজি করি, ধরো আমি আজকে এই কলমটা কিনলাম 100 টাকা দিয়ে। এখন আমি যদি 5 বছর পরে কিনতে চাই তাহলে এই কলমটার দাম বেড়ে যাবে, তখন কিনতে হবে মনে করি যে 200 টাকা দিয়ে। তাহলে 5 বছরে এইখানে এই 100 টাকা দাম মূল্য মানে টাকার দাম হ্রাস পাচ্ছে, 100 টাকাকে তখন 200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই যে টাইম যাচ্ছে 5 বছর, এই যে টাকার মূল্য যে হ্রাস পাচ্ছে তাকেই বলা হয় অর্থের সময় মূল্য। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে হ্রাস বৃদ্ধি ঘটে বা মূল্যের যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় অর্থের সময় মূল্য। তাহলে আমরা প্রথমে ধারণা পেলাম যে অর্থের সময় মূল্য কি। এখন এই ধারণা তোমার কি কাজে লাগবে, আমার ব্যবসা ক্ষেত্রে এটা কি কাজে লাগবে? ধরো আমি আজকে 1 লাখ টাকা বিনিয়োগ করলাম আমার ব্যবসা, এখন আমি 5 বছর পরে 1 লাখ টাকা আমার ফেরত চলে আসছে। এখন তুমি মনে করতে পারো যে আমার মূলধন ফেরত আসছে, কিন্তু তুমি যদি অর্থায়নের দৃষ্টিকোণ থেকে চিন্তা করো তাহলে দেখো যে তুমি তো বিনিয়োগ করছো এখন, কিন্তু 5 বছর পরে তো এই টাকাটার মূল্য এই সমপরিমাণ আজকের দিনের টাকার পরিমাণ না। তার মানে তুমি এই যে আজকের টাকা সেটাকে 5 বছর পরের মূল্যে কনভার্ট করে তারপর তোমাকে কম্পেয়ার করে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে দেখো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে, কোথায় বিনিয়োগ করা লাভজনক হবে, কোথায় বিনিয়োগ করা ঠিক হবে না, এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের সময় মূল্য খুব গুরুত্বপূর্ণ। যার ফলে আমরা আজকে এই অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ধারণা পেলাম যে অর্থের সময় মূল্য কি। ওকে, এখন দেখো এই অর্থের সময় মূল্যের সাথে কি কি জড়িত আছে। যেমন জড়িত রয়েছে, আমি বললাম যে এখনকার মূল্য, এটাকে আমি বাংলায় বললাম বর্তমান মূল্য, ইংরেজিটাও সাথে জানা দরকার। বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু, PRESENT, প্রেজেন্ট VALUE। আচ্ছা, তারপর জড়িত হলো তোমার ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য এটাকে ইংরেজিতে আমরা লিখব ফিউচার, ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, অর্থের সমমূল্যের সাথে জড়িত রয়েছে টাইম অথবা সময়। তারপর অর্থের সমমূল্যের সাথে জড়িত রয়েছে সুদের হার, সুদের হার অথবা ইন্টারেস্ট রেট, INTEREST, ইন্টারেস্ট RATE। ওকে, 4টা শব্দ আমি এখন তোমাদের সামনে বললাম, 4টা, এই 4টা মুখস্থ রাখবা। 1, বর্তমান মূল্য, ইংরেজিতে প্রেজেন্ট ভ্যালু। এখন থেকে বর্তমান মূল্যকে আমি সংক্ষেপে বলবো PV। 2, ফিউচার ভ্যালু অথবা ভবিষ্যৎ মূল্য, সংক্ষেপে বলবো FV। টাইম মানে সময়, এটাকে সংক্ষেপে বলবো N। সুদের হার সংক্ষেপে বলবো I, অথবা কেউ এটাকে আরও বলতে পারে, এই যে ছোট হাতের R, একই। আর মানে রেট অফ ইন্টারেস্ট, I মানে ইন্টারেস্ট রেট। তাহলে অর্থের সমমূল্যের সাথে জড়িত উপাদান আমি তোমার সামনে দাঁড় করালাম 4টি। এই 4টি উপাদান সম্পর্কে আগে আমাদের সবার খুব স্বচ্ছ ধারণা পেতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা চলে আসব বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু কি, বা সংক্ষেপে আমি বললাম PV অথবা বর্তমান মূল্য, বর্তমান মূল্য, PV অথবা বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য কাকে বলে বা বর্তমান মূল্যের ধারণাটি কি? আমি কোনো বইয়ের ভাষায় যেতে চাচ্ছি না, তুমি আগে সাধারণ দৃষ্টিকোণ থেকে চিন্তা করো। এখন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের যে মূল্য আছে বা যে মূল্য রয়েছে তাকে বলা হয় বর্তমান মূল্য। অর্থাৎ এখন এই মুহূর্তে তোমার হাতে যে পরিমাণ অর্থ রয়েছে তার মূল্যটাই বর্তমান মূল্য। আরেকটু যদি অ্যাডভান্স হই, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের যে মূল্য আছে তাকে বলা হয় বর্তমান মূল্য।
তাহলে বর্তমান মূল্য বোঝার জন্য আমার কাছে আছে শব্দটি গুরুত্বপূর্ণ। আছে মানে কি? এখন আছে, আবার ভবিষ্যতে আছে সেটা না, এখন আছে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ কি? 1 টাকা 2 টাকা 1 কোটি, যে কোনো পরিমাণ অর্থ, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ে বললাম কেন? কারণ এটা আজকে হইতে পারে, অথবা একটা নির্দিষ্ট তারিখে হইতে পারে, একটা নির্দিষ্ট দিনে হইতে পারে, একটা নির্দিষ্ট সময়ে হতে পারে। তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মূল্য আছে তাকে বলা হয় বর্তমান মূল্য। বর্তমান মূল্যের অপর নাম হচ্ছে বাট্টাকরণ, বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। বাট্টাকরণ বা ডিসকাউন্টিং হচ্ছে বর্তমান মূল্য। তাহলে পিভি বা বর্তমান মূল্যের সংজ্ঞা ক্লিয়ার হয়েছে, যে একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের যে মূল্য রয়েছে তাকে বলা হচ্ছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য অপর নাম হচ্ছে বাট্টাকরণ। তাহলে এই যে বর্তমান মূল্য আমরা ক্লিয়ার হইলাম, সংক্ষেপে যেটাকে বলা হয় পিভি বা প্রেজেন্ট ভ্যালু। ওকে, এবার আমরা শিখব ভবিষ্যৎ মূল্য বা এফভি, ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, প্রথমে তুমি সাধারণ নিজের চিন্তা দিয়ে দেখো, কোনো বই না পড়ে দেখো, যে ধরো তুমি এই সময়টা চিন্তা করো। এখন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, ধরো তোমার কাছে 100 টাকা রয়েছে। একটি নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ 1 দিন পরে, 2 দিন পরে, 1 বছর পরে, 5 বছর পরে বা 10 বছর পরে এই আজকের অর্থটার মূল্য কত হবে? ওই মূল্যটাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্যকে আমরা এখন যদি সংজ্ঞায়িত করি, যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের একটি নির্দিষ্ট সময় পরে যে মূল্য হবে তাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বলতে যে কোনো পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পরে, মানে যে কোনো সময় পর হইতে হবে। তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পরে যে মূল্য হবে, যে মূল্য দাঁড়াবে বা যে মূল্য পরিশোধ করতে হবে, তাহলে হবে শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। হবে শব্দটি গুরুত্বপূর্ণ, তাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। আর বর্তমান মূল্যের ক্ষেত্রে আমি একটা শব্দ বলছিলাম যে আছে। তাহলে দুইটা বাংলা শব্দ তুমি মনে রাখো বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য বোঝার জন্য। একটা হচ্ছে আছে মানে বর্তমান মূল্য, আর একটা হচ্ছে হবে, এটা হলো ভবিষ্যৎ মূল্য। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের যে মূল্য হবে তাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্যের অপর নাম হচ্ছে তোমার চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ, ভবিষ্যৎ মূল্যের অপর নাম চক্রবৃদ্ধিকরণ, বর্তমান মূল্যের অপর নাম বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। ওকে, তাহলে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, এই দুইটার কনসেপ্ট আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, এবার আমরা চলে আসি টাইম। টাইমকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, এন সমান টাইম বা সময়। সময় এখানে বোঝাচ্ছে যে ওই যে বললাম যে একটা নির্দিষ্ট সময় পরে, তাহলে কত সময় পরে সেই সংখ্যাটা হচ্ছে এখানে টাইম বা এন। আই হচ্ছে ইন্টারেস্ট রেট, INTEREST, ইন্টারেস্ট রেট বা সুদের হার অথবা রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমি আর দ্বারা, আই এবং আর এখানে একই, ইন্টারেস্ট রেট বা রেট অফ ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট রেটটার কাজ কি তোমার? ইন্টারেস্ট রেটটার কাজ হচ্ছে এই যে বললাম যে আজকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের একটা নির্দিষ্ট সময় পরে যে মূল্য হবে, ওই মূল্যটা কতটুক হবে সেটা বের করার, পরিমাপ করার উপাদানটাই হচ্ছে এখানে সুদের হার। অর্থাৎ এই পরিমাণটা কি বাড়বে না কমবে এটা নির্ভর করবে এই সুদের হারের উপর। মুদ্রাস্ফীতির হার যদি বৃদ্ধি পায় তাহলে এই সুদের হারটা বেড়ে যাচ্ছে, তখন ভবিষ্যৎ মূল্যটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এই সুদের হারটাকে আমরা যদি এখন এই ব্যাখ্যা দিই যে এই সুদের হার কি বা সুদের হার আমরা কিভাবে পড়ব। এখানে প্রথমে এই সুদের হারটা আমরা দেখো বলি, সুদের হার। আচ্ছা, প্রথমে হলো সুদ কি, সুদ এবং সুদের হার। আগে তো আমাদের দুইটা ক্লিয়ার হইতে হবে, সুদ এবং সুদের হার। দেখো সুদের হার, সুদ, আমি দুইটা শব্দ লিখলাম, একটা লিখছি সুদের হার ইন্টারেস্ট রেট, আর একটা লিখছি সুদ বা ইন্টারেস্ট। সুদ হইল তোমার টাকা,
কয় টাকা সুদ দিচ্ছি, কত টাকা সুদ হবে, আর সুদের হার হচ্ছে পার্সেন্টেজ, কি হারে সুদ দিব, কি হারে, পার্সেন্টেজটা হচ্ছে সুদের হার, ওই পার্সেন্টেজ দিয়ে যে টাকা তৈরি হবে সেটা হচ্ছে সুদ। ওকে, তাহলে সুদের হার এবং সুদ সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, এখন এই সুদের হারটা দেখো কত ধরনের আছে। সরল সুদ, সরল সুদ, এটা তোমরা একটু খাতায় লিখে ফেললে ভালো হতো। সরল সুদ প্রতি বছর আসলের উপর সমান হারে যে সুদ ধরা হয় তাকে বলা হয় সরল সুদ। তাহলে এক কথায় আসলের উপর সমানভাবে সুদ। কিরকম? ধরো তোমার 100 টাকা এখন তুমি জমা দিয়েছো কোথাও, তার উপর সুদের হার ধরলাম 10%, প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছর আবার ওই 100 টাকার উপরই 10%, 10 টাকা, তৃতীয় বছরে আবার ওই একইভাবে 10 টাকা, তাহলে মোট সুদ হইল তোমার 30 টাকা। তাহলে আমি সংজ্ঞা কি বানাই এটা দেখে, প্রতি বছর আসলের উপর যে হারে সুদ ধরা হয় এবং সুদ সমান পরিশোধ করা হয় তখন তাকে বলা হয় সরল সুদ। তাহলে সরল সুদ হচ্ছে প্রতি বছর সমান সুদ, এক কথা শেষ। এবং দুইটা কথা লিখে রাখো, প্রতি বছর সমান সুদ এবং প্রতি বছর শুধু আসলের উপর সুদ, দুইটা শব্দ গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখা দরকার। আসলের উপর সুদ, শুধুমাত্র আসলের উপর সুদ এবং সমান সুদ, এটা শিক্ষার্থীরা তোমরা লিখে রাখো একটু, তাহলে এই পড়াটাই তোমার একবারে মুখস্থ হয়ে যাবে আশা করি। তাহলে সরল সুদের সংজ্ঞা তুমি কিভাবে বুঝবা? এই দুইটা শব্দ দিয়ে। সরল সুদ কি? আসল, এটা হচ্ছে আসল টাকা আমার, এটা এই যে আমি এখানে যে এটা বানাইছি এটা হলো আমার আসল, আসল বা মূল, এটা হলো সুদের হার, আর এটা হলো সুদ। তাহলে প্রতি বছর এই যে আসলের উপর সমান হারে সমান সুদ পরিশোধ করলে তাকে বলা হয় সরল সুদ। তাহলে আসলের উপর সুদ এবং সমান সুদ তাকে বলা হয় সরল সুদ। সবাই ক্লিয়ার তো? এটা সরল সুদ। তাহলে আসলের উপর সমানভাবে সুদ ধরা হলে তাকে বলা হয় সরল সুদ। ওকে, এবার আমরা শিখব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আগে উদাহরণটা দেখলে তুমি ক্লিয়ার হবা। প্রথম বছর 100 টাকার 10% হলো আমার 10 টাকা, দ্বিতীয় বছর এই আসলের সাথে গত বছরের সুদটা যুক্ত হয়ে 110 টাকার 10% সুদ 11 টাকা, আবার তৃতীয় বছর যদি নেই 110 টাকার সাথে 11 টাকা যোগ হলে 121 টাকার 10% হলো 12 টাকা 10 পয়সা, মোট সুদ হলো তোমার 33 টাকা 10 পয়সা। আচ্ছা, এখানে তাহলে আমার ব্যতিক্রমটা কি হলো? আগে মানে সরল সুদের ক্ষেত্রে ছিল 100 100 100, এখানে কি হচ্ছে? প্রথম বছরে আসলের সাথে প্রথম বছরে সুদ যুক্ত হচ্ছে। কি বললাম আবার খেয়াল করো, প্রথম বছরে আসলের সাথে সুদ যুক্ত হচ্ছে, হয়ে আবার তার উপর সুদের হারটা কিন্তু একই, তার উপর আবার সুদ ধরলে যেই সুদ আসছে সেই সুদটা আবার আসলের সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমি এখন সংজ্ঞা যদি বানাই, প্রতি বছর আসলের সাথে সুদ যুক্ত হয়ে মোট অর্থের উপর যে সুদ ধার্য হয় তাকে চক্রবৃদ্ধি সুদের হার বলে। কি ক্লিয়ার কিনা? আবার বলি, প্রতি বছর আসলের সাথে সুদ যুক্ত হয়ে মোট অর্থের উপর যে সুদ ধার্য হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। সরলের চেয়ে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়, এর জন্যই কি মানুষ চক্রবৃদ্ধি সুদ খায় কিনা, মানে সরল সুদ সবসময় আসলের উপর সুদ, চক্রবৃদ্ধি সুদ আসলের সাথে সুদ যুক্ত হয়ে মোট অর্থের উপর সুদ। এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞা। আচ্ছা আচ্ছা, সরল আর চক্রবৃদ্ধি নিয়ে কারো প্রশ্ন আছে কিনা আমি এক নজর একটু দেখি। সরল আর চক্রবৃদ্ধি নিয়ে কারো প্রশ্ন? আচ্ছা, এক কাজ করি, আমি পড়িয়ে যাই, তোমার আজকে তুমি পড়ো। ও, অনেকে তো সুন্দর অ্যান্সার দিছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দুইটা ক্লিয়ার করলাম। এখন আরেকটা ক্লিয়ার করি শব্দ, নামিক সুদ বা নামিক সুদের হার কি? নামিক সুদ, নামিক সুদ হচ্ছে যেমন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে যে হারে সুদ দেওয়া হয়,
সেটাই হচ্ছে নামিক সুদ। যেমন এই পার্সেন্টেজটা যেটা, যেমন বলা হলো যে কেউ 1,00,000 টাকা জমা দিল 10% হার সুদে, এই 10% হচ্ছে নামিক সুদ। অর্থাৎ বিনিয়োগের গায়ে যে সুদের হারটা থাকে সেটাই হচ্ছে নামিক সুদ। আচ্ছা, তারপর আরেকটা সুদ আছে, সেটা হচ্ছে কার্যকরী সুদের হার বা কার্যকরী সুদ। কার্যকরী ইংরেজিতে বলা হয়, বলে ইসিটিআইভিই, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, সংক্ষেপে ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার। এটাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। কেউ বলে যে প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করা হয় তাকে কার্যকরী সুদের হার বলে বা প্রকৃত সুদের হার বলে। এই ক্ষেত্রে প্রকৃত সুদের হারের কনসেপ্টটা হচ্ছে এরকম যে প্রথমে যে নামিক সুদের হারটা আছে, চক্রবৃদ্ধি সুদ হওয়ার কারণে আমি যে উদাহরণটা দেখেছিলাম, চক্রবৃদ্ধি সুদের উদাহরণটা দেখো যে আসলের সাথে তারপরের বছরের সুদটা যুক্ত হয়ে যে টাকা হয় তার উপর সুদ ধরা হচ্ছে। তার মানে কি সুদ বেড়ে যাচ্ছে। যেমন সরলের সুদ ছিল 30 টাকা, আসলে হয়েছে 33 টাকা 10 পয়সা। তাহলে এই সুদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে সুদের হারের যে বৃদ্ধি পায় সেটাই হচ্ছে কার্যকরী সুদের হার। অর্থাৎ যেটা প্রকৃতপক্ষে যে সুদের হারটা কার্যকর হচ্ছে, যেই সুদের হারে সুদ দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে কার্যকরী সুদের হার। তাহলে 4টা সুদের হার আমি তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। সুদের হার নিয়ে আশা করি আমাদের আর সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা একটা সহজ জিনিস খেয়াল করো, দেখো এটা তোমরা সবাই জানো যে সুদ আসল, সুদ যোগ আসল তাকে বলা হয় সুদ আসল। তাহলে সুদ আসলের মধ্যে দুইটা জিনিস কি কি? সুদ আসলের দুইটা জিনিস, একটা হলো সুদ যোগ আসল, সুদ যোগ আসল। তাহলে কি সুদ আসল। এখন এই কনসেপ্টটাকে আমি অর্থের সমমূল্যের আলোকে যদি ব্যাখ্যা করতে চাই, এই সুদ আসলকে আমি নাম দিলাম ভবিষ্যৎ মূল্য। কেন? কারণ ধরো আমি আজকে যে টাকা বা কোনো টাকা যদি ব্যাংকে জমা রাখি, 5 বছর পরে আমি যে ব্যাংকে বললাম যে ভাই আমি তো 5 বছর আগে আমি এই 100 টাকা জমা রাখছিলাম, এখন আমার এই টাকাটা উঠাইতে আসছে। 5 বছর পরে টাকাটা উঠাইতেছি, ব্যাংকে আমাকে দেখলাম যে দিল 150 টাকা। তাহলে আমি বললাম যে আমি তো আপনাকে জমা দিছিলাম 100, আমাকে 150 দিলেন কেন? এর কারণ হচ্ছে এই 5 বছরে এই 100 টাকার উপর সুদ যুক্ত হয়ে 50 টাকা আমার সুদ আসছে। তাহলে যে 150 টাকা আমাকে দিল এটা ভবিষ্যৎ মূল্য, এই আমি লিখলাম 150 টাকা ভবিষ্যৎ মূল্য। আর এই যে 50 টাকা আমাকে অতিরিক্ত দিল এটা হলো তোমার সুদ। সুদকে আমি লিখবো এখানে ইন্টারেস্ট অথবা আয় দেই 50, যোগ আসলকে আমি দিব বর্তমানে যে টাকা জমা দিয়েছিলাম এই যেটা। এখন দেখো তুমি ক্লিয়ার হও কিনা। তাহলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে সুদ আসলের যোগফল ভবিষ্যৎ মূল্য, এটাও বলতে পারি। তাহলে এই যে দেখো যে আসল যোগ সুদ মিলে সুদ আসল, ভবিষ্যৎ মূল্য হচ্ছে তোমার 150 টাকা, এটা হচ্ছে সুদ আসল। কি ক্লিয়ার কিনা এই কনসেপ্টটাও, সুদ আসলের যে কনসেপ্টটা। আচ্ছা, এখন এই কনসেপ্ট দিয়ে আরো তোমাকে ইজি কয়েকটা জিনিস, একটা সূত্র তৈরি করব আমি এখন। দেখো এটা জানার আগে আমি এই শব্দটা আগে লিখতে চাচ্ছি, এককালীন। এককালীন জমা বা প্রাপ্তি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবা যে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট শুরুতে অঙ্কে চলে যায়, কিন্তু তোমার এই কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি অঙ্ক মুখস্থই করবা, কিন্তু পরীক্ষা অঙ্ক ঘুরে দিলে পারবা না। কিন্তু অঙ্ক তোমাকে বুঝে করতে হবে, একবারে বর্তমান তোমার জীবনের সাথে উদাহরণ রেখে তৈরি করতে হবে। তো এর জন্য আমি থিওরিটাকে আজকে জোর দিচ্ছি, তারপর আমি অঙ্কে চলে আসব। দেখো এককালীন জমা, এককালীন জমার কনসেপ্টটা কি? আমি এখন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো একটা ব্যাংকে বা কোথাও আমি জমা রাখলাম, অথবা সঞ্চয়পত্র কিনলাম, অথবা জমি কিনলাম, অথবা একটা ব্যবসায় টাকা খাটালাম। এখন 5 বছর পরে আমি গিয়ে বললাম যে ভাই আমার কত টাকা হয়েছে। এই জমা যে একবারে যে আমি টাকাটা জমা দিলাম এটারে বলা হয় এককালীন জমা। আচ্ছা, আবার আরেকটা এরকম হতে পারে না যে আমি এখন দিলাম 1 লাখ, তার 6 মাস পরে দিলাম আরো 50,000, 1 বছর পরে দিলাম আরো 2 লাখ। এই যে অসমান এটারে বলা হয় মিশ্র নগদ প্রবাহ। মানে অসমান, একবার দিলাম একটা, তারপরে দিলাম একটা, তারপরে দিলাম আবার আরেকটা, এটারে বলা হয় অসমান জমা দিলাম। আবার এরকম হইল
আমি একটা ব্যবসায় এখন জমা দিলাম 1 লাখ, তারপরের বছর আবার 1 লাখ, তারপরের বছর আবার 1 লাখ, তারপরের বছর আবার 1 লাখ, এভাবে যখন সমপরিমাণ অর্থ জমা বা প্রাপ্তি হবে বা নগদ অন্তঃপ্রবাহ মানে টাকা আসবে অথবা নগদ বহিঃপ্রবাহ মানে টাকা চলে যাবে, ইনফ্লো আর আউটফ্লো, তখন সেটাকে বলা হয় অ্যানুইটি। তাহলে 3টা কনসেপ্ট দিলাম, এককালীন জমা, আরেকটা দিলাম হচ্ছে তোমার মিশ্র জমা, আরেকটা দিলাম সমপরিমাণ জমা। জমা বা প্রাপ্তি হইতে পারে, এটা একটু খাতায় লেখো, ক্লিয়ার হবে। এটা আমাদের হাতে আর 5 মিনিট সর্বোচ্চ সময় আছে, এটা ক্লিয়ার করব আমরা সবাই আজকে, তারপর আমরা আগামী ক্লাসে সূত্রতে চলে যাব। এটা ক্লিয়ার হইতে হবে। এই 3টা দিয়েই কিন্তু অঙ্ক আছে আমাদের, 3 ধরনের অঙ্ক। এককালীন জমার ধারণাটা হচ্ছে যে এখন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একবারই জমা দিলাম এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওই টাকাটা আমি তুলে ফেললাম, এটা হলো এককালীন জমা। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য এককালীন যে জমাটা দেওয়া হচ্ছে, যেমন ফিক্সড ডিপোজিট, একবারে আমি 10 লাখ টাকার এফডিআর করে ফেললাম, ফিক্সড ডিপোজিট, অথবা 5 লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলাম, অথবা একটা জমি কিনে ফেললাম আমি 20 লাখ টাকা। এটা হলো আমাদের এককালীন জমা বা প্রাপ্তিও হইতে পারে, কারণ যে জমা দিলাম আর যে পাইলাম কথা কিন্তু লেনদেনটা একই হচ্ছে, জমা বা প্রাপ্তি। মিশ্র জমা, মিশ্র জমা হচ্ছে ধরো ব্যাংকের উদাহরণ নেই, আমি এখন যে 50,000 জমা দিলাম, তার 1 মাস পরে দিলাম 5,000, 1 বছর পরে দিলাম 2,000, আরেক বছর পরে দিলাম 1 লাখ। এইভাবে জমা বা প্রাপ্তি হলে তখন তাকে বলা হয় মিশ্র নগদ প্রবাহ। সমপরিমাণ জমা, সমপরিমাণ জমা হচ্ছে একই পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় ব্যাপী নির্দিষ্ট সময় পর পর যদি জমা বা প্রাপ্তি হয়। যেমন আমরা ডিপিএস অ্যাকাউন্টের নাম শুনেছি, ডিপোজিট পেনশন স্কিম। এই অ্যাকাউন্টের বৈশিষ্ট্য হচ্ছে তুমি 5,000 টাকা করে যদি জমা রাখো তাহলে প্রতি মাসে তোমাকে 5,000 টাকা করে জমা দিতে হবে। এই ধরনের জমা বা প্রাপ্তিকে বলা হয় সমপরিমাণ জমা। এই সমপরিমাণ জমাটাই ইংরেজিতে এটাকে বলা হয় অ্যানুইটি। তাহলে 3 ধরনের অঙ্কর তৈরি হয় এই 3 ধরনের জমা দিয়ে। এককালীন জমা, যেটাকে ইংরেজিতে বলা হয় সিঙ্গেল অ্যামাউন্ট, লামসাম অ্যামাউন্ট। মিশ্র জমা, মিক্সড ডিপোজিট বা মিশ্র নগদ প্রবাহ। 3 নাম্বার হচ্ছে সমপরিমাণ জমা অথবা অ্যানুইটি। তাহলে এই 3 ধরনের অঙ্ক আমাদের শিখতে হবে খুব ভালো করে। আচ্ছা, এখন এই 3 ধরনের অঙ্কের মধ্যে এই যে এককালীন জমার অঙ্ক পরীক্ষা আসে, মিশ্র আসে, সমপরিমাণ জমা মানে অ্যানুইটির অঙ্ক প্রচুর আসে, যার ফলে আমাদের এখানে প্রতিটা কনসেপ্টের থিওরি এবং অঙ্ক ভালো করে শিখতে হবে। তাহলে এই থিওরির এই যে 3টা শব্দ আমরা লিখলাম, এই 3টা শব্দ দিয়ে আগামী ক্লাসটা আমরা শুরু করব, যে এককালীন জমার অঙ্ক কিভাবে করতে হয়, মিশ্র নগদ প্রবাহের অঙ্ক কিভাবে করতে হয় এবং অ্যানুইটির অঙ্ক কিভাবে করতে হয়, অ্যানুইটি কাকে বলে, অ্যানুইটি কত ধরনের, তারপর হচ্ছে এম কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সূত্রের কনসেপ্ট তৈরি হয়েছে, সূত্র কিভাবে এসছে, কোন সূত্র কিভাবে লিখে সহজে মনে রাখা যায় এবং কোন সূত্র দিয়ে কি অঙ্ক করতে হয়। এছাড়াও তোমার কিভাবে সুদের হার নির্ণয় করতে হয় 69-72 বিধির মাধ্যমে, তারপর হচ্ছে ঋণ পরিশোধকরণ তালিকার মাধ্যমে। অর্থাৎ তোমার একবারে সম্পূর্ণ চ্যাপ্টারটা যদি ভালোভাবে শিখতে চাও তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখে রেখো, আগামী ক্লাসে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।